সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আজও আমার বড় খুশির দিন। আজও না আসবে টগরি, না আসবে মাসি, না বাজবে, না ভাঙবে লাঠি, না সাপ মরবে, মানে কোনোটাই হবে না। বেশ ভালোভাবে আমি দিনটা কাটাবো, খুব সুন্দর করে দিন কাটাবো। বেশ ভালোই কাটাচ্ছি, 2-3 দিন ধরে। আরো ভালো কাটাবো আজকেও। দেখতে থাকো আমি বাকি দিনটা কি কি করছি। রান্না দিয়েই শুরু করলাম, যেহেতু এখন 2 দিন ধরে টগরই নেই, তাই রান্না দিয়ে শুরু করছি। বাসনও মাজা চলছে, কিন্তু বাসন মাজাটা শেয়ার করা হচ্ছে না। মানে মেঘা খানিক বাসন মেজে ফেলছে, শেয়ার করতেও পারছি না, কারণ আমি খানিক মাজছি, ও খানিক মাজছে, তো মানে মাজাটা ঠিক এক রিদিমে চলছে না বলে বাসন মাজাটাও শেয়ার হচ্ছে না। মানে সবকিছু ঠিকঠাক, মানে ওগুলো শেয়ার করা যাচ্ছে না। রান্নাটা করে দিচ্ছি। আজকে আবার একটু পুজো করব, মানে সেভাবে যে বিশাল করে পুজো করব তা না, সাধারণভাবে একটুখানি মিষ্টি দিয়ে পুজো করব, ফুল দিয়ে। তা সেগুলো দেখতে থাকো। সারাদিন পরপর পরপর আমি বাকি দিনটা কি করি সেটা দেখতে থাকো। আজকে রান্না হবে পটল ভাজা। এগুলো কাটা আছে, কালকেই কেটে রেখেছি, কারণ আজকে দিনের দিন কেটে রান্না করতে আমার ভালো লাগে না, সেজন্য কেটে রেখেছি আগে থেকে। পটল ভাজা, আর এখানে হবে আলু ভাজা। এই যে আলু ভাজা, এটা এখন কাটলাম, অবশ্য আলুটা কেটে রাখলে কেমন একটা হয়ে যায়, সেই কারণে। আর এখানে কাটা আছে কচু। এই যে কচু দিয়ে আলু দিয়ে একটা সবজি হবে, এটা একটু ভাপ দিয়ে নেব। আর মাছ হবে, মাছের মাথা দিয়ে আলু কচুর তরকারি হবে। মাছ আছে, যে মাছগুলো এখনো জলের মধ্যেই আছে, এই এখনো জলের মধ্যেই আছে। আর মাছের এই যে মাথা ছিল, একটু দুটো মাথা ছিল, এই মাথাটা দিয়ে কচু আলুর তরকারি হবে। দেখতে থাকো, শুরু করে দিলাম রান্না প্রতিদিনের মতো। কিন্তু আমি এই 2-3 দিনই করছি, তারপর টগরি চলে আসলে হয়তো আমি আর রান্না করব না। টগরির সোমবারে আসার কথা আছে। এটা তোমরা দেখছো রবিবারের ব্লগ। রবিবারের ব্লগটা তোমরা পাবে সোমবারে, আর টগরি সোমবারে আসবে বলেছে। এখন দেখা যাক আসে কি হয়, তখন জানিয়ে দেব ঠিক আসলে পরে। তা যেহেতু ও আসেনি আজকে, তাই আজকের রান্নাটাও আমাকেই করতে হচ্ছে, তাই রান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তার সঙ্গে রান্নাটার পরে আবার কিছু যদি করতে পারি তাহলে ভালো, আর না পারলে সেটাও ঠিক আছে। তা রান্না মানে একজনের হাতে রান্না খেতে খেতে কখনো ভালো লাগে, কখনো খারাপ লাগে। আর নিজেরা রান্না করলেও তাই, কখনো ভালো হয়, কখনো খারাপ হয়। অনেক দিন ধরে রান্না খাচ্ছি, টগরি রান্না করে দিচ্ছে, খাচ্ছি, তারপরে এখন আবার নিজে রান্না করে খেলাম, ভালো লাগলো। কোনো সময় কি হয় বলো তো, এক টানা যখন নিজে রান্না করে যায়, তখন নিজের রান্নাটা খেতে একদম ভালো লাগে না। মনে হয় বেশ কেউ যদি কি একটু রান্না করে দিত তাহলে বোধহয় খেতে বেশ ভালো লাগতো। কিন্তু আবার যখন কেউ অনেক দিন ধরে রান্না করছে, তখন মনে হয় এই রান্নাটা যদি চেঞ্জ হতো তাহলে বোধহয় ভালো হতো। তা এই রকম হয় আর কি, রান্না কখনো কোনো সময় কারোরটা ভালো লাগে, কোনো সময় কারোরটা খারাপ লাগে, এই রকম হয়। তা আমাদের সবার ক্ষেত্রে এটা হয়। সবাই যে সবসময় ভালো রান্না করবে এমন না, আবার সবাই যে সবসময় খারাপ রান্না করবে এমন না। কিন্তু কি হয়, রান্না হয়তো ভালোই হয়, কিন্তু একঘেয়ে রান্না খেতে খেতে, একই হাতের রান্না বারবার খেতে খেতে তখন সেটা একঘেয়ে হয়ে যায়। হয়তো মনে হয় যে না, অন্য কেউ রান্না করে দিলে ভালো, এইটাই হয়। সেই কারণে নিজের রান্নাও সবসময় ভালো লাগে না, আবার অন্যের রান্নাও সবসময় ভালো লাগে না। হঠাৎ করে যখন আমরা নিজেদের বাড়িতে খাওয়া দাওয়া করতে করতে একদিন যদি রেস্টুরেন্টে খেতে যাই, তাহলে কি হয়, সেই খাবারটা খেতে একদম অন্যরকম লাগে, ভীষণ ভালো লাগে। আবার যদি আমি রেগুলারই রেস্টুরেন্ট স্টাইলে রান্না করি, প্রতিদিনই রেস্টুরেন্টের স্টাইলে এটা করলাম, ওটা করলাম, আর সেটা করলাম, তাহলে তখন রেস্টুরেন্টের খাবারটাও মনে হবে যে না, তো খাই বাড়িতে রোজই একই রকম রান্না। ঠিক সেই রকম আবার কোনো জায়গায় কোনো অনুষ্ঠান বাড়িতে যখন বিয়ে বাড়ি কোথাও খেতে যাই, তখন যেমন একটা পুরো আলাদা রকম স্বাদ মনে হয়, সব কিছু আলাদা একটা টেস্ট লাগে। কিন্তু যখন বাড়িতে আমি সেই রান্নাটা করি, আমি তো সেটা সেভাবে করছি না। যেমন মাটন বলো, চিকেন বলো, আমরা বাড়িতে নর্মালভাবেই করি। কতজন আর মানে আলাদা, মানে একদম ভোজবাড়ির মতন, বিয়ে বাড়ির মতন করি। কিন্তু তবুও মানে যতই আমরা চেষ্টা করি যে বিয়ে বাড়িতে যে সমস্ত ক্যাটারিংরা রান্না করছে তাদের মতো করে আমরা করব, কিন্তু সেটা কখনোই হবে না। আমরা চেষ্টা করব হয়তো এইভাবে ভেবে করেছে, খেয়ে মুখে স্বাদটা নেব, নিয়ে ভাববো যে দেখি কীভাবে করেছে, এভাবে করেছে নাকি, কিন্তু সেটা হয় না।
যার যার রান্নার স্বাদ ঠিক তারই থাকে। সেই কারণে মানে রান্নাটা একটা পুরোটাই আলাদা জিনিস। কখনো কারোর হাতের রান্না ভালো হয়, কখনো কারোর হাতের রান্না খারাপ হয়, এটা হয়ই। আবার কোনো ভোজ বাড়িতে, মানে ভোজ বাড়ি বলতে আমি কোনো বিয়ে বাড়িতে গেলাম, এবার দেখা যাচ্ছে যে রান্না করছে সে চারিদিকে খুব ভালো রান্না করে আসছে, অথচ আমি যখন নিলাম আমার কাছে তার রান্নাটা খারাপ হয়ে গেল। মানে এমন পরিস্থিতি হলো, মেন হয়তো এমন একটা আইটেম এতটাই খারাপ হলো, তখন সেটা আর মুখে দেওয়া গেল না। এতটাই তখন যে করাচ্ছে আর কি, যে বাড়ির মালিক, তার মনটা খারাপ হয়ে যায়, সত্যিই তার কষ্ট হয় যে এত খরচ করে করালাম অথচ এরকম হলো। আবার দেখা যায় একদম সাধারণ যারা ক্যাটারিং করে বেড়ায়, তারাও আবার কোনো জায়গায় গিয়ে হয়তো সব জায়গায় খারাপ রান্না করে বলে কেউ নেয় না, আবার এমন একটা জায়গায় গেল সেখানে গিয়ে এসে এতটাই ভালো রান্না করে ফেললো, সবার মন জয় করে নিল। এরকমও হয়। ও মানে এইভাবেই সব কিছু চলতে থাকে। সবসময় যে সবার রান্না ভালো হবে, আবার সবসময় সবার রান্না খারাপ হবে এমন না। আমাদের যখন বুবাইয়ের বিয়ে হয়, আমরা তো ক্যাটারিং অনেক দেখেছিলাম, 2-4টে যে কটা দেখেছিলাম, তা আমাদের সঙ্গে কী হয়েছিল, দামই পোষায়নি। মানে রেট যেটা দিয়েছিল, এক একজন এক এক রকম রেট দিয়েছিল, আমরা সেই রেটে পোষাতে পারিনি। এবার রেটে যদি না পোষাতে পারি তাহলে রান্না করানো যাবে না। এবার আমাদের তো মানে করাবো মনে করে তো করানো যাবে না, আর্থিক একটা ব্যাপার থাকেই, যে আমি কতগুলো লোক কত টাকা প্লেটে খাওয়াতে পারবো তার উপর নির্ভর করে। তা সেক্ষেত্রে আমাদের রেটে পোষায়নি বলে আমরা অনেককে নিতে পারিনি। আমরা যে ক্যাটারিং নিয়েছিলাম, এদিকে রান্না চলছে আমার, মাছ ভাজা। রান্না করতে করতে অনেক রান্নার কথা বলে দিলাম। মেঘা মাছ রান্না করবে বলে মাছটা ভেজে নিচ্ছি, সব পরপর ভেজে নিচ্ছি একে একে। মাছের পর মাছের মাথাটা ভাজবো, তারপরে রান্নাটা আমি করব। দেখছো তোমরা আমি যেভাবে রান্না করছি, দেখো। তা যেটা বলছিলাম যে আমরা যে ক্যাটারিং নিয়েছিলাম, আবার দেখবে এক একটা রান্না এক একজনের মুখে এক এক রকম লাগে। একই ক্যাটারিং হয়তো সব রান্না একই ক্যাটারিং করেছে, অথচ খেতে গিয়ে দেখবে আমার মুখে সেই খাবারটা যে স্বাদ লাগলো, আরেকজনের মুখে কিন্তু সেই স্বাদটা লাগলো না। যেমন আমাদের ক্যাটারিংয়ে আমি যে রান্নাগুলো খেলাম, প্রত্যেকটা রান্না কিন্তু আমার সুন্দর লেগেছিল, একটা খাবারও কিন্তু আমার খারাপ লাগেনি। কিন্তু এবার দেখো, এবার সবার ক্ষেত্রে তো সেটা নয়। বহু মানুষ বলেছে ভালো লেগেছে, আবার কিছু মানুষ কিছুই বলেনি। এতক্ষণ যা যা করলাম তোমরা সব দেখতে পেলে। মোটামুটি মানে যেগুলো যা লাগবে সেগুলো সব রেডি করে নিলাম। এই যেটা হচ্ছে কচু আলু সবজি করব, তাই আলুটা সেদ্ধ ভেজে নিলাম। মাছের ঝোল হবে, মাছের ঝোলটা মেঘা করবে, তো তেল ছিল অনেকটা, কি করব, মাছও ভেজে নিলাম। আর মাছের মাথা দিয়ে আলু কচু যেহেতু হবে, তাই মাছের মাথাটাও ভেজে নিলাম। এখানে মাছের আলুটা ভাজা হয়ে গেছে, মানে একই তেল ছিল অনেকটা, কি করব, নষ্ট করব, সেই জন্য তেলটাতে সমস্ত কিছু ভেজে নিলাম। আর এখানে কচুগুলো সেদ্ধ করা আছে, যে এরকম হাফ সেদ্ধ করা আছে। এবার কচুগুলো হবে, এবার বাকিটা আর একটু তেল দিয়ে মশলা দিয়ে করব। এবার একটু বড় কড়াই লাগবে, এই কড়াইটা চেঞ্জ করে নিয়ে বড় কড়াই করি। আর এখানে সমস্ত মশলা মানে বাটাই আছে, আর আলাদা করে তোমাদের দেখালাম না কি কি আছে। পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, এগুলো সমস্ত কিছু বাটা আছে। এগুলো আমি সমস্ত কিছু একে একে দিয়ে আমি এই সবজিটা করব। দেখতে থাকো তাহলে, কড়াইটা চেঞ্জ করে নিই। তো যেটা বলছিলাম, যে আমরা যে ক্যাটারিং নিয়েছিলাম সেই ক্যাটারিংয়ের রান্না, মানে আমার তো রান্নাগুলো প্রত্যেকটাই খুব সুন্দর লেগেছিলো। মাটন বিরিয়ানি, যা যা চিকেন বিরিয়ানি যেগুলো ছিল, মাটন রোগান জোশ, চিকেন বিরিয়ানি, যা যা ছিল মোটামুটি প্রত্যেকটা জিনিসই আমার ভীষণই ভালো লেগেছিলো খেতে। আবার সেই রান্নাটাই যারা খেয়েছে, যেমন বুবাইয়ের অফিস স্টাফ, বুবাইয়ের বাবার স্কুলের স্টাফ, বুবাইয়ের এমনি বন্ধুরা, তারপরে আরও আমাদের ফ্ল্যাটের সব যারা ছিল, অনেকে যেমন খুবই ভালো বলেছে। মানে বলেছে যে খুব সুন্দর রান্না হয়েছে, এত সুন্দর রান্না আমরা এর আগে কখনো খাইনি, এরকম বলেছে। আবার অনেকে যেমন কিছুই বলেনি। এবার যারা কিছুই বলেনি, ভালো মন্দ কোনোটাই বলেনি, তাদের মধ্যে কাউকে ধরে নিতে হবে, মানে বেশিরভাগই ধরে নিতে হবে যে তাদের মুখে ভালো লাগেনি। যদি ভালো লাগতো, আবার আমাদের আত্মীয় স্বজন যারা ছিল তাদেরও ভালো লেগেছে, তাদেরও ভালো লাগেনি তা না। আবার কিছু কিছু মানুষ আমার সামনে এসে কেউ কিছু বলেনি যখন, তখন আমি ধরেই নেব যে তাদের হয়তো নিশ্চয়ই ভালো লাগেনি। যদি ভালো লাগতো, মুখ দিয়ে নিশ্চয়ই একবার না একবার বেরোতো যে রান্না খুব ভালো হয়েছে। তা সেই রকম ব্যাপার। এবার একই রান্না, যেটা বললাম, একই রান্না আমার মুখে যেরকম লাগবে আর একজনের মুখেও যে সেটা সেই রকমই সুন্দর লাগবে তা কিন্তু না। যেমন আমি ঝাল খাই না একদম,
আমরা একদম ঝাল খাই না। যেখানে গিয়ে দেখবো রান্নাতে একটু ঝাল হয়েছে, সেখানকার রান্না যত টেস্টি হোক আমার মুখে ভালো লাগবে না। আমি কিন্তু নিঃসন্দেহে বলবো যে ঝাল হয়েছে, মানে ভালো মন্দ সেটা কিছু না বলে আমি ঝাল বলবো। তা আমি সেটাই বলবো যে মানে ঝালই বলবো, কিন্তু খারাপ ভালো কোনোটাই বলবো না। আর যেখানে দেখবো ঝাল হয়নি সেটা সেই খাবারটা তখন টেস্টটা আমি বোঝার চেষ্টা করবো যে টেস্টটা কেমন হয়েছে। তবে আমি এত ভালো টেস্টারও নই যে আমার মুখে যেটা ভালো লাগবে সেটাই সবার মুখে ভালো, তা নয়। তবে হ্যাঁ, খাবার যথেষ্ট ভালো করে রান্না করার চেষ্টা করি। আবার যারা খাওয়ায় তারা চেষ্টা করে যে কতটা পরিমাণ ভালো দেওয়া যাবে, মানুষকে কতটা পরিমাণ ভালো দেব। এবার সেই ভালোটা দিতে গিয়ে কোনো কারণে যদি বেকায়দা কিছু হয়, তখন কোনো মানুষ যদি মুখ বিকৃতি করে বলে ঠিক তার বাড়ির মালিকের সামনেই, তখন কিন্তু খুব খারাপ লাগে। মনে হয় যে এত বড় কাজটা করলাম অথচ ভালো লাগলো না, আমি ভালো দিতে পারলাম না, এটা কিন্তু খুব খারাপ লাগে। তা সেটাই বলছি যে আমি যে ক্যাটারিং নিয়েছিলাম তাতে কি হয়েছিল, রান্নাগুলো প্রত্যেকটা আমার ভালো লেগেছে, কিন্তু সেই রান্না সবার যে ভালো লাগবে তা তো না। সবার ভালো লাগবে এমন কোনো কথা নেই, কিন্তু আমার সবগুলো ভালো লেগেছে। আবার বহু মানুষ বলেছে ভালো, আবার অনেকে কিছু বলেওনি, চুপ করে থেকেছে। মানে এখনও পর্যন্ত তাদের মুখ থেকে শুনতে পাইনি কারোর মুখ থেকে যে এই রান্নাটা ভালো হয়েছিল, ওই রান্নাটা খারাপ হয়েছিল, কিছুই শুনিনি। কাজেই বুঝতে পারিনি, মানে আমি ধরে নেব যে তাদের মুখে ভালো লাগেনি, কিন্তু যারা বলেছে তাদের ভালো লেগেছে, নিশ্চয়ই ভাববো ভালো লেগেছে। আর যারা বলেনি তাদেরটা ধরে নিতে হবে যে তাদের মুখে ভালো লাগেনি। তো সেটাই বলছি যে সবার মুখে যে একই রান্না ভালো লাগবে সেটা না, এটা কখনোই না। তবে খাবার চেষ্টা করে বাড়ির মালিক সবসময় যাতে যতটা ভালো পরিমাণ দেয়া, হ্যাঁ, তবে তার মধ্যে একটা আর্থিক ব্যাপার থাকে, কে কতটা খরচ করতে পারবে, কে কতটা খাবার দিতে পারবে, কে কতটা পরিমাণ দিয়ে মানুষকে ভালো করতে পারবে। বেশিরভাগ মানুষই চায়, মানে বেশিরভাগ বলতে আমি আমাদের মতো মানুষের কথা বলছি, আমাদের মতন সাধারণ মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই চায় যে অল্প টাকার মধ্যে কিভাবে ভালো একটু সুস্বাদু খাবার মানুষের মুখে তুলে দিতে পারবো। কারণ এই অনুষ্ঠান ধরো আমার একবারই হবে, তার মানে বারবার হবে না। শুধু খাবারের দিকটা নয়, সব কিছু অনুষ্ঠানই একবারই হবে, বারবার হবে না। এই যে যেমন বুবাইয়ের ধরো বিয়ের যে ভিডিও ক্যামেরা করেছিল, সে ভিডিও ক্যামেরাম্যান প্রচুর টাকা নিয়েছিল, প্রচুর টাকা। কিন্তু এটা ঠিক আমি জানতাম না যে ভিডিও ক্যামেরায় এত টাকা লাগে। আমার আন্দাজ ছিল যে ভিডিও ক্যামেরা করতে 40-50 হাজার টাকা মতন লাগবে হয়তো, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন তো আমার বিয়ের সময় তো ভিডিও ক্যামেরার এত চল ছিল না। তারপরে যখন ভিডিও ক্যামেরা চালু হলো, বুয়ের যখন জন্মদিনে ভিডিও ক্যামেরা করা হয়েছিল, তখন 2000 না 4000 টাকা লেগেছিল, 3000 টাকা এরকম লেগেছিল। কাজেই আমার আন্দাজ ছিল না যে এগুলো 1 লাখ 1.5 লাখ টাকা পর্যন্ত লাগে, নাকি তারও বেশি লাগে, এটা আমার কোনো আন্দাজই ছিল না। তারপর যখন অনেককে যখন আমাদের বললো যে এত টাকা লাগবে, টাকার অ্যামাউন্টটা হেভি অ্যামাউন্ট যখন বলল, তখন আমি যখন মানে শোনার পর আমার তো মাথায় বাজ পড়ছে যে এত টাকা শুধু ভিডিও ক্যামেরা, একটা রাতের ব্যাপার। তখন মানে ভাবলাম, বা অনেকেও বললো। আমার রান্না কমপ্লিট হলো, মেঘা আমার জন্য এই যে শরবত করছে, দেখছো ছাতুর শরবত করছে ও আমার জন্য। আর আমার রান্না কমপ্লিট হলো, আলু কচু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি দেখতে পেলে, ওটা কমপ্লিট হলো। আর যা যা দেখালাম এর আগে সমস্ত দেখিয়েছি, ওগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এবার মাছের ঝোলটা মেঘা রান্না করবে, দেখো। এবার আমি একটু রেস্ট নিই, আর ছাতুর শরবতটা করে দিল, ওটা খাই, খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করছি। তারপরে আবার স্নান করে যখন পুজো করবো তখন আবার তোমাদের সামনে আসবো। বন্ধ করলাম এসিটা, নাহলে শব্দ শোনা যাবে। রান্না কমপ্লিট হলো, রান্নার পরে এখন আমি ছাতুর শরবত নিয়ে বসেছি। মেঘা দিল ছাতুর শরবতটা করে, এইটা এখন খাবো, খেয়ে আর কিছু খাবো না। আবার দুপুরে যদি ভাত খেতে ইচ্ছে করে তাহলে ভাত খাবো, নাহলে অন্য যা কিছু খেতে ইচ্ছে করবে তাই খাবো, বলতে পারছি না। তবে আজকে যে কচুর তরকারিটা রান্না করলাম, ওই তরকারিটা একটু খাবো, ইচ্ছা আছে ভাত না খেলেও। আর এই তো এইভাবে চলছে। আর প্রচন্ড গরম, বললাম তো বড় সুখের দিন। মাসি টগরি না এসে আমাকে করেছে স্বাধীন, আমি বেশ আরামেই আছি, বেশ ভালো আছি। দেখছো এখন এইটুকুনি হলো, এটুকু খাবো, খেয়েটে আমি এখন আবার ওই ঘরে বিছানাটা একটুখানি গুছিয়ে নেবো। এই বিছানাতে শোয়া হয়নি, কিছু নেই, তবু ওই জামা কাপড় যেগুলো আছে সেগুলো একটুখানি ভাঁজ করে নিই, খেতে থাকি।
খেয়ে নি, খুব হাঁপিয়ে গেছি। খুব সুন্দর করেছে শরবতটা। আর এরকম পরিস্থিতিতে এত মানে রান্না টান্না করে ঘেমে টেমে গিয়ে তারপরে যদি কেউ মুখের সামনে এরকম একটু কিছু করে নিয়ে এসে দেয়, তাহলে এর মতো শান্তি বোধহয় আর কিছু নেই দুনিয়ায়। আমি সত্যি কথা বলছি, আমি জীবনে কখনো এভাবে পাইনি, সত্যি বলছি। আমি কখনো না, কখনো আমাকে আমার শ্বশুরবাড়ির লোক, আমি আমার বাবার বাড়ির কথা বলছি না, কারণ বাবার বাড়িতে মেয়েরা রাজরানী হয়ে থাকে, রাজকন্যা হয়ে থাকে। কিন্তু সত্যি কথা বলতে আমি শ্বশুর বাড়িতে কখনো এই আদরটা, এই যে ভালোবাসাটুকু আমি কখনো পাইনি। এইটুকু পেলে আমি বোধহয় জীবন ধন্য হয়ে যেত আমার। আমি যতটা যা করেছি সেটা নিজে বলবো না, কিন্তু এই ভালোবাসাটুকু কখনো পাইনি যে শাশুড়ি আমার হাতের সামনে নিয়ে এসে কিছু দেবে, এটা আমি জীবনে কখনো পাইনি। তাই এই আনন্দটা, এই ভালোবাসাটা, এই ভালো লাগাটা যেন সারা জীবন ধরে রাখতে পারি। তোমরা এটাই আশীর্বাদ করো যে এত ভালোবাসা আমার জীবনে যেন সহ্য হয়, সয়ে যায়। কারণ আমার আবার বেশি সুখ সয় না, তো বেশি ভালো কিছু সয় না। সেই জন্যই বলছি যে তোমরা সবাই প্রার্থনা করো ঈশ্বরের কাছে যেন এই ভালোবাসা নিয়ে আমি বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারি। এর থেকে বেশি আর কিছু চাই না। গাড়ি বাড়ির থেকে এ সুখ অনেক বেশি, এ শান্তি অনেক বেশি, অনেক বেশি শান্তি। মানে জানি না যে এগুলো, এই জিনিসগুলো প্রথমে যখন বিয়েটা হলো তখন ভাবতাম যে কি হবে কি না, কিভাবে মেনে নেব, কিভাবে কি করব, মানে এরকম বিভিন্ন ধরনের অনেক কিছু মাথার মধ্যে কাজ করতে। একটা অন্য মেয়ে আসবে, তাকে মানিয়ে নিতে পারবো কিনা, কারণ সে তো একটা পুরো অন্য পরিবেশ থেকে আসবে, তাকে পুরোপুরি মানিয়ে নেওয়াটা আমার কর্তব্য। কিন্তু পারবো কিনা, আমার সে ক্ষমতাটুকু আছে কিনা, সেটুকু আমি জানতাম না। কিন্তু এখন দেখছি যে না, আমিও যেমন মানিয়ে নিতে পেরেছি, ও তেমন মানিয়ে নিতে পেরেছে। সত্যি মানে এই ভালোবাসা, মানে এই ভালো লাগা, এইটুকু শান্তি যেন আমি বাকি দিনগুলো ধরে রাখতে পারি, এটাই তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো, ঈশ্বরের কাছে। তাহলে খেয়ে নি, অনেক কথা বললাম, অনেক জ্ঞানের কথা বললাম। তো যেটা বলছিলাম ভিডিও ক্যামেরার কথাটা, ভিডিও ক্যামেরা সত্যি আমার আন্দাজ ছিল না যে এত টাকা লাগে। কিন্তু যখন আমি সবাইকে জিজ্ঞাসা করলাম, যাদের মেঘা মাছ রান্না করছে, পেঁয়াজ রসুন আদা অল্প অল্প করে সব দিয়েছে, টমেটো সব দিয়ে ভালো করে এখন মশলাটা কষে নিচ্ছে। তারপরে জল টল দিয়ে লবণ হলুদ দিয়ে যেভাবে মাছ করে আর কি, প্লেন সেইভাবেই মাছ করছে, অন্য কোনো রকমভাবে করছে না। হ্যাঁ, এটাই বলছিলাম যে অনেকেই তখন বলল যে এত টাকাই নেয়, কারণ আমাদেরও সমস্ত বিয়েতে এত টাকা করেই নিয়েছে, এগুলো এখন এরকমই টাকা নেয়, এরকমই নেবে। তা সেই হিসাবে তখন আমার মাথায় নিয়ে হলো যে তাহলে এত টাকা নেয়, এত টাকাই নেবে। তারপরে আমরা রাজি হলাম বা বললাম। তখন আবার প্রথমে তখন মনে হলো যে এত টাকা দিয়ে ভিডিও করাবো, এত টাকা দিয়ে ভিডিও করাবো, এরকম মনেও হচ্ছিল যে এত টাকা শুধু ভিডিওর জন্যে, মানে খুব খারাপ গায়ে লাগছিল আর কি ব্যাপারটা। তারপরে ভেবেচিন্তে দেখলাম যে কাজটা একবারই হবে, বারবার হবে না। যদি এটা না করি তখন মনে হবে যে এই কটা টাকার জন্য এটা করলাম না। যখন সবারগুলো দেখবো যে সবার ঘরে ঘরে হচ্ছে, সবার ঘরে ঘরে আছে, সবাই দেখছে, সবাই করছে, তখন নিজেদের এমন একটা আফসোস হবে যে মাছের ঝোল রান্না হয়ে গেল। ঝোল ঠিক না, একদম সেই চিকেনের মতো কষা কষা করেই করলো। খেয়ে দেখলো, টেস্ট করে বলছে একটু নুন লাগবে, নুন দিচ্ছে। এই যে আমাদের রান্না কমপ্লিট। তা সেটাই বলছিলাম যে সেই জন্য তখন পরে যে আফসোসটা হবে, সেই আফসোসটা মানে আর পূরণ করা যাবে না, সেই আফসোসটার ক্ষতিটা আর পূরণ করা যাবে না। সেই জন্য ওটা নিয়ে নিলাম। এরকম অনেক কিছুর আফসোস আছে, যেমন অনুষ্ঠান বাড়িটা আমরা তখন প্রথমে বুঝতে পারিনি যে এতটা ছোট হয়ে যাবে, কারণ এরকম ধরনের কাজ তো এত করিনি। যদি আগে কোনো কাজ এরকম মানে দেখতাম যে অনুষ্ঠান বাড়িতে কোনো কাজ আমাদের ওদিকে হয়নি, আমি সেভাবে দেখিও নি। আমি সব বেশিরভাগই দেখেছি যেটুকু অনুষ্ঠান বাড়ি নিয়েছে মোটামুটি হয়ে গেছে। তা সেই হিসেবে ভেবেছিলাম যে হয়তো অনুষ্ঠান বাড়িতে অসুবিধা হবে না। কিন্তু এখানে স্যালাড কাউন্টার, পান কাউন্টার, মকটেল কাউন্টার, হ্যান ত্যান করতে গিয়ে প্রচুর জায়গা লেগে যায়। তা এটা আমার আন্দাজ ছিল না। এরপরে এবার সেইটা যদি আমি আগে বুঝতাম যে জায়গাটা খুব ছোট, আগে বুঝতে পারতাম। আবার ক্যাটারিং যে নিয়েছিলেন তিনিও অসুস্থ হয়ে গেলেন বলে অনুষ্ঠান বাড়িটা দেখতে আসতে পারলেন না।
দেখতে আসতে পারলো না বলে আমাদের আরও বেশি বড় ক্ষতি হয়ে গেল। যদি আগে দেখতে আসতো তাহলেই বুঝতে পারতো যে বাড়িটা খুব ছোট, তাহলে আমরা চেঞ্জ করে নিতাম। এই যে আফসোসটা যে আমার খুব বাড়িটা ছোট হয়ে গেল, অনুষ্ঠানটা যে হেলে ফেলে বড় সড়ো করে ছড়িয়ে ছিটিয়ে হবে সেটা করতে পারলাম না। তা সেই কারণে পরের বার চেষ্টা করব যে পরে কোনো অনুষ্ঠান হলে আগে থেকে অনুষ্ঠান বাড়িটা ঠিকঠাক নেওয়ার, যাতে বড় সড়ো কোনো অনুষ্ঠান বাড়ি নেওয়া যায়। আমি ভেবেছিলাম লোকজন খুব বেশি নেই আমাদের, এতেই হয়ে যাবে, কিন্তু ওই যে সাজাতে গিয়ে যে এত জায়গা লেগে যাবে, বড় অনুষ্ঠান বাড়ি যে খুব ছোট ছিল তা না, কিন্তু জায়গাটা এতটাই বেশি লেগে গেছিলো যে সেখানে সামলানো যায়নি। এই হলো ব্যাপার। তা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এই কাজ সেরে নিলাম। আমরা রান্নাটা দুজনে মিলেই করলাম। তো যেটা বলছিলাম, যে কারণে বলতে শুরু করলাম যে কোনো জিনিস যেটা করার সেটা করে নিতে হবে। কিছু টাকার জন্য 5-10 হাজার টাকার জন্য এদিক ওদিক করে বা অল্প টাকার জন্য এদিক ওদিক করে পরে আফসোসের শেষ থাকবে না, সেটা আমার মনে হয় না করাই ভালো, কারণ সারা জীবনের আফসোস থেকে যায় ওটা। তারপরে সাজানোটাও খুব ভালো নেওয়া হয়েছিল, খুবই ভালো সাজিয়েছিল। তো ওটাও যদি আমি সেরকম না খুঁজে নিতাম তাহলে পরে আফসোস থাকতো। এটার কোনো সাজানোটা নিয়ে আফসোস হয়নি, কিন্তু আমার সাজ নিয়ে আমার আফসোস ছিল, থেকে গেছে এখনো। হয়ে গেল, এই দেখো সব শেষ হয়ে গেল। আর মানে পুজো করার সময়টার আমি শেয়ার করতে পারলাম না। যে প্রসাদ দেওয়াই আছে, এখনো থালায় তোলা হয়নি। এই যে, আর পুজোর করার সময়টা শেয়ার করতে পারলাম না, প্রচণ্ড গরম, এ ঘরে বেশিক্ষণ বসে থাকা যাচ্ছে না, দাঁড়ানো যাচ্ছে না, সেজন্য এইভাবেই পুজোটা কমপ্লিট করে তারপরে মানে দেখাচ্ছে আর কি পুজো হয়ে গেছে। আর এই যে শিব, একটা কাজ করে যেটা বুঝলাম, যে ভুলগুলো হলো এবার খাওয়া দাওয়া সব কিছু পরের কাজে সে ভুলটা আর করব না, ঠিক সেগুলো আবার মানিয়ে গুছিয়ে নিয়েই করব। দেখা যাক কি হয় পরের কোনো কাজ হলে পরে আবার। তো এটাই ব্যাপার, যে পরের কাজটা আর আমি এ ভুলটা করব না। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। একটা কাজ করতে গেলে ভুল তো অনেক হবেই, আবার সে ভুল থেকেই আবার শিখতে হবে, এটাই হলো কথা। পুজো কমপ্লিট হয়ে গেল, এবার অন্য মানে আর সব যা বাকি থাকলো সেগুলো সমস্ত কিছু হবে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ আর পারা যাচ্ছে না, প্রচণ্ড গরম, বুঝতেই পারছো কি পরিমাণ গরম। মাঝখানে কিছুদিন একটু মানে বৃষ্টি হয়ে ঝড়টর হয়ে একটু ঠান্ডা হয়েছিল, কিন্তু আবার মানে যা কার তাই শুরু হয়ে গেছে, সেই জন্যে মানে পারাও যাচ্ছে না। সত্যি খুব কষ্ট হচ্ছে, শুধু আমার একার না, প্রত্যেকেরই এই একই কষ্ট, প্রত্যেকের মুখেই একই কথা, একই কষ্ট। তো কি করে কি করা যাবে, এই হলো ব্যাপার। তা চলো, আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা আমার পাশে এইভাবেই থাকো, তোমরা কাছে দূরে নতুন পুরনো যে যেখানে যেভাবে যেখান থেকে আমাকে দেখছো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো আর আমার পাশে এইভাবেই থাকো, তোমরা ভালো ভালো কমেন্ট করো আর আমাকে সাপোর্ট করো, আমি যাতে এইভাবে এগিয়ে যেতে পারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।